সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাপের মাঝে। আজ আমরা আলোচনা করব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ পারমাণবিক বিপর্যয় চেরনোবিল দুর্ঘটনা নিয়ে। 1986 সালে 26 এপ্রিল ইউক্রেনের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে একটি রিয়েক্টর বিস্ফোরণের ফলে বিপুল পরিমাণ তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে, যা হাজার হাজার মানুষের জীবনকে প্রভাবিত করে। এই দুর্ঘটনায় 31 জন সরাসরি মারা যান এবং পরবর্তীতে আরও অনেকেই তেজস্ক্রিয়তার কারণে অসুস্থ হয়ে পড়েন। এই ভিডিওতে আমরা সেই ঘটনার পেছনের কারণ, প্রতিক্রিয়া এবং দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে আলোচনা করব। যদি আপনি ইতিহাস, বিজ্ঞান বা বিশ্বজুড়ে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর সম্পর্কে জানতে আগ্রহী হন, তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি চাপুন। চলুন আজকের ভিডিওটি শুরু করি। একটি শহর, এক রাত, এক বিস্ফোরণ এবং তারপর একটি বিপর্যয় যা গোটা পৃথিবীকেই বদলে দিয়েছিল। সেই রাতেই মানুষ বুঝে গিয়েছিল যে আমরা যা তৈরি করি তাই আমাদের ধ্বংস করতে পারে। চেরনোবিল শুধু একটি দুর্ঘটনাই ছিল না, এটি এক ভয়ঙ্কর স্মৃতি যা আজও বাতাসে ভেসে বেড়ায়। চেরনোবিল তখনকার সোভিয়েত ইউনিয়নের ইউক্রেন প্রজাতন্ত্রের একটি ছোট শহর। 1977 সালে এখানে গড়ে ওঠে চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন শক্তি কেন্দ্র যার লক্ষ্য ছিল 21 শতকে প্রবেশের আগেই সোভিয়েত ইউনিয়নের শক্তি সরবরাহ নিশ্চিত করা। চেরনোবিল বিদ্যুৎ কেন্দ্র ছিল সোভিয়েত ইউনিয়নের গর্ব। তারা ভেবেছিল এই বিদ্যুৎ কেন্দ্র বানিয়ে আর কখনো বিদ্যুতের সমস্যা হবে না। এই বিদ্যুৎ কেন্দ্রে ছিল 4টি নিউক্লিয় চুল্লি। প্রতিটি চুল্লি প্রতিদিন প্রায় 1000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম ছিল। রাত 1:23 রিয়েক্টর 4-এ চলছিল একটি সেফটি টেস্ট। লক্ষ্য ছিল বিদ্যুৎ না থাকলেও কিভাবে রিয়েক্টর স্বয়ংক্রিয়ভাবে ঠান্ডা থাকবে সেটি দেখা। কিন্তু পরীক্ষাটি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং সেই ঝুঁকি পরিণত হয় একটি ঘাতক ভুলে। অপারেটররা নিরাপত্তা ব্যবস্থাগুলো বন্ধ করে দেন। রিয়েক্টরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। হঠাৎ ঘটে 2টি বিস্ফোরণ। 2 জন কর্মী বিস্ফোরণের সময় মৃত্যুবরণ করে এবং বাকি 28 জন কয়েক সপ্তাহের মধ্যে মারা যান। তবে সবথেকে বড় ক্ষতির ব্যাপার হয়ে দাঁড়ায় চুল্লির ভেতরে থাকা তেজস্ক্রিয় পদার্থ, বিশেষ করে সিজিয়াম 137 পরিবেশে উন্মুক্ত হয়ে পড়ে, যা আস্তে আস্তে ছড়িয়ে পড়তে থাকে চারিদিকে। 27 এপ্রিলের মধ্যে প্রায় 30,000 বসবাসকারীকে অন্যত্রে সরিয়ে ফেলা হয়। এই বিস্ফোরণের ফলে 50 থেকে 185 মিলিয়ন কুড়ি রেডিও নিউক্লাইড পরিবেশে উন্মুক্ত হয়ে পড়ে। এর তেজস্ক্রিয়তা এতটাই ভয়াবহ ছিল যে সেটি হিরোশিমা কিংবা নাগাসাকিতে নিক্ষিপ্ত পারমাণবিক বোমার প্রায় কয়েক গুণ। একই সাথে এর বিস্ফোরণের পরিমাণ ছিল হিরোশিমা নাগাসাকির তেজস্ক্রিয় পদার্থের বিস্ফোরণের 100 গুণ। কয়েকদিনের মধ্যেই এর তেজস্ক্রিয়তা আশেপাশের দেশগুলোতে, যেমন বেলারুশ, ইউক্রেন, ফ্রান্স ও ইতালিতে ছড়িয়ে পড়তে শুরু করে। এই তেজস্ক্রিয়তা পরিবেশ ও এর জীবজগতের উপর যথেষ্ট প্রভাব ফেলেছে। গবাদি পশুগুলো বিকলাঙ্গতা নিয়ে জন্মগ্রহণ করতে শুরু করে। মানুষের ভেতরেও তেজস্ক্রিয়তাজনিত রোগ এবং ক্যান্সার, বিশেষ করে থাইরয়েড ক্যান্সার আক্রমণের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে। 2000 সালের মধ্যে এই শক্তি কেন্দ্রের বাকি 3টি চুল্লিও বন্ধ করে দেওয়া হয়। এরপর বহু বছরই এখানে জনমানবের বসতি গড়ে ওঠেনি। আজ থেকে প্রায় 3 যুগ আগে ঘটে যাওয়া বিপর্যয়ের পরে এই অঞ্চলের বর্তমান পরিস্থিতি কেমন? চেরনোবিল বিস্ফোরণের পরপরই এর তেজস্ক্রিয়তা পরিবেশে ছড়িয়ে পড়তে শুরু করলে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন একে পরিত্যক্ত ঘোষণা করে। এরই পরিপ্রেক্ষিতে পারমাণবিক চুল্লিটিকে কেন্দ্র করে এর চারপাশে প্রায় 30 কিলোমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকৃতি এক্সক্লুশন জোন বা পরিত্যক্ত এলাকা নির্দিষ্ট করা হয়। এর আয়তন ছিল প্রায় 2634 বর্গ কিলোমিটার। কিন্তু তেজস্ক্রিয়তা আরও ছড়িয়ে পড়ার কারণে এই আয়তনকে আরও বর্ধিত করে প্রায় 4143 বর্গ কিলোমিটার করা হয়। সাধারণত এই নির্দিষ্ট এলাকার মধ্যে কোনো জনমানুষকে বসবাসের অনুমতি দেওয়া হয় না। তবে বিজ্ঞানী বা গবেষকগণের জন্য বিশেষভাবে এবং স্বল্প সময়ের জন্য এখানে প্রবেশের অনুমতি দেওয়া হয়। বিস্ফোরণের পরেও এই বিদ্যুৎ কেন্দ্রে প্রায় 200 টনের মতো তেজস্ক্রিয় পদার্থ মজুদ থেকে গেছে।
বর্তমান গবেষকদের হিসাব মতে এই তেজস্ক্রিয় পদার্থ পুরোপুরি নিষ্ক্রিয় হতে আরও প্রায় 100 থেকে 1000 বছর লেগে যেতে পারে। এছাড়াও বিস্ফোরণের পরেই তেজস্ক্রিয় পদার্থসমূহ প্রায় 800টি স্থানে পুঁতে ফেলা হয়। এতে করে ভূগর্ভস্থ পানিতে এর দূষণের ব্যাপক সম্ভাবনাও রয়ে যায়। চার্নোবিল বিপর্যয়ের প্রায় 3 যুগ পেরিয়ে গেছে ইতিমধ্যে, কিন্তু চুল্লি নং 4-এর বিস্ফোরণের এত বছর পরও এই এলাকার বসবাসের উপযুক্ত এখনও বিতর্কিত। এই এলাকাটি জনমানব শূন্য হয়ে পড়লেও এটি হয়ে পড়ে প্রাকৃতিক সম্পদ ও পশু পাখির আবাসস্থল। কিন্তু বন্য জীবনের এই নিরাপদ উপস্থিতি এবং বৈচিত্র্য যেমন একদিকে গঠনমূলক ঘটনা, ঠিক অন্যদিকে এখানকার পরিবেশের তেজস্ক্রিয় দূষণও ঠিক ততটাই ভয়ঙ্কর। বিস্ফোরিত চুল্লি অর্থাৎ চুল্লি 4-এ এখনও বিপুল পরিমাণ তেজস্ক্রিয় পদার্থ বিদ্যমান আছে। চুল্লি 4 বিস্ফোরণের সময় প্রচণ্ড আঘাতে এর উপরের দিকে স্টিলের ঢাকনাটি উড়ে যায়, যে কারণে এই মুখ দিয়ে তেজস্ক্রিয় পদার্থ বেরিয়ে যেতে এবং পরিবেশকে দূষিত করতে শুরু করে। বিস্ফোরণের পরে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এই রিয়েক্টরটিকে ঘিরে কংক্রিটের সার্কোফেগাস বা বিশেষ আবদ্ধ ঘর তৈরি করেন, যেন ক্ষতিগ্রস্ত চুল্লি থেকে বাকি তেজস্ক্রিয় পদার্থ বেরিয়ে যেতে না পারে। কিন্তু এই সার্কোফেগাস তৈরি করা হয়েছিল মূলত 30 বছরের জন্য। যেহেতু এটি এখন আস্তে আস্তে ক্ষয় হতে শুরু করেছে, কাজে এর পুনর্মেরামত অত্যন্ত জরুরি। এই এলাকায় তেজস্ক্রিয়র মাত্রা সঠিক করে পরিমাপ করা সম্ভব নয়। প্রতিদিনই বিভিন্ন কারণে তেজস্ক্রিয়তার মাত্রা বদলে যেতে পারে, যেমন বাতাসের গতির কারণে আজকে তেজস্ক্রিয়তার যে মাত্রা পাওয়া গেল আগামীকাল সেই মাত্রা নাও পাওয়া যেতে পারে। উষ্ণতা, শীতলতা, আর্দ্রতা ইত্যাদি কারণেও তেজস্ক্রিয়তার মাত্রা পরিবর্তিত হতে পারে। তবে এই এলাকার ঢোকার আগে অবশ্যই মাত্রা পরিমাপ করে নেওয়া জরুরি। তখনকার সোভিয়েত সরকার প্রথমে এই ঘটনা চেপে রাখে, কাউকে কিছু জানায় না। কিন্তু 28 এপ্রিল সুইডেনের এক পারমাণবিক প্লান্টে রেডিয়েশনের মাত্রা হঠাৎ বেড়ে যায়। তখন বিজ্ঞানীরা বুঝতে পারেন কোথাও একটা বড় কিছু ঘটেছে। এভাবেই বিশ্ব জানে চেরনোবিল দুর্ঘটনার কথা। এই ঘটনার পরেই সারা বিশ্বের চোখ যায় চেরনোবিলের দিকে, আর শুরু হয় ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর পারমাণবিক বিপর্যয়ের তদন্ত। চেরনোবিল কেন্দ্রে ঠিক পাশেই ছিল একটি আধুনিক শহর প্রিমিয়াম, যেখানে বসবাস করতেন বিদ্যুৎ কেন্দ্রের কর্মচারী ও তাদের পরিবার। ঘটনার 35 ঘন্টা পর তাদের সরানো হয়। তারা ভেবেছিল কয়েকদিনের মধ্যেই ফিরতে পারবে, কিন্তু তারা আর কখনো ফিরতে পারেনি। আজ এই শহরটি একটি ভুতুড়ে শহরে পরিণত হয়ে গেছে। স্কুলে ছড়িয়ে ছিটিয়ে থাকা বই, বাসায় পড়ে থাকা খেলনা, দেওয়ালে ঘড়ি সবই সেই সময়টিকে থমকে রেখেছে। রাস্তায় এখন আর কোনো কোলাহল নেই, শুধু নীরবতা আর ধ্বংসস্তূপের ছাপ। তবে সব ধ্বংসের মাঝেও দেখা গেছে এক আশ্চর্য বিষয়। মানুষ যখন ছেড়ে যায়, প্রকৃতি ফিরে আসে। তখন চেরনোবিল অঞ্চল এখন বন্যপ্রাণীর অভয় আশ্রমে পরিণত হয়েছে। নেকড়ে, হরিণ, বন্য ঘোড়া সবই আবার ফিরে এসেছে সেই মাটি ও জঙ্গলে। এটি যেন এক নীরব বার্তা। প্রকৃতি ধ্বংস হয় না, সে শুধু অপেক্ষা করে মানুষের অনুপস্থিতির। গাছপালা আবার সব জায়গায় ছড়িয়ে পড়েছে, যেখানে মানুষ আর আগের মতো কাজ করত। নতুন নতুন প্রাণী যেন প্রমাণ করেছে প্রকৃতি কখনো হারিয়ে যায় না, সে শুধু নতুনভাবে জীবন ফিরিয়ে পায়। চেরনোবিলের ধ্বংসস্তূপের মধ্যেও প্রকৃতি নতুন জীবনের সৃষ্টি করেছে, যা আমাদের কাছে এক ধরনের আশার চিহ্ন। বর্তমানে চেরনোবিল একটি পর্যটন কেন্দ্র, যেখানে মানুষ আসে ইতিহাস দেখতে, ভয়াবহতার ছায়া ছুঁয়ে দেখতে। তবে এখনও কিছু স্থান এমন তেজস্ক্রিয় যে সেখানে 30 মিনিটের বেশি থাকা বিপজ্জনক। এখানে ভ্রমণকারীরা শুধু ইতিহাস নয়, তেজস্ক্রিয়তার ভয়াবহ প্রভাবও অনুভব করে, যা পৃথিবীকে আরও সচেতন করে তোলে। চেরনোবিল কেবল একটি দুর্ঘটনাই নয়, এটি একটি সতর্ক বার্তা। প্রযুক্তির অপব্যবহার কত ভয়াবহ হতে পারে। এটি একটি দুর্ভাগ্য যেখানে সত্য গোপন করায় আরও বড় ক্ষতি হয়েছিল। এবং এটি একটি শিক্ষা, প্রকৃতি ও মানবতা ভারসাম্য কতটা নাজুক। চেরনোবিল আজও নিঃশব্দে বলে চলে, মহাশক্তির সাথে আসে মহাদায়িত্ব।